প্রাচীর চাচাতো ভাই 1,00,000 টাকার বিনিময়ে প্রাচীকে বিক্রি করে দিয়ে চলে যায়। প্রাচী ওখান থেকে চলে আসতে চাইলে তাকে একটা লোক ধরে একটা রুমের মধ্যে আটকে দেয়। প্রাচী তখন বুঝতে পারে যে তাকে বিক্রি করে দিয়েছে। সেদিন রাত্রে একটা লোক এসে প্রাচীর সাথে জোর করে খারাপ কাজ করে। তারপর দিন আবার সন্ধেবেলায় প্রাচীর পুরনো বয়ফ্রেন্ড রাজীব আসলো। সেও তার সাথে জোর করে খারাপ কাজ করে। এভাবেই চলছিল তার জীবন। এদিকে আমার আর সীমার জীবন বেশ ভালোই কাটছে। এখনো আমি প্রায় খুঁজে বেড়াই প্রাচীকে, তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কয়েক মাস পরই সীমার বাচ্চা হবে। মা, ছোট বোন, সীমার পরিবার অনেক খুশি। আমি প্রাচীকে প্রায় ভুলেই গেছি। এখন আর প্রাচীকে খুঁজতে যাই না। আমার জীবন ভালোই চলছে। চাকরি, পরিবার, এ যেন এক সুখের রাজ্য। হঠাৎ একদিন সুমন কল দিল। ইথান, কেমন আছিস? ভালো, তুই? আমি মনে হয় আর বাঁচবো না রে। সুমনের কথা শুনে অবাক হয়ে গেলাম। কি জালতা বলছে এসব? কেন, কি হয়েছে? আমার শরীরে কঠিন রোগ ধরা পড়েছে। ডাক্তার বলেছে আর 1 মাস বাঁচবো। এই কথা বলেই সুমন কেঁদে দিল। সুমন কাঁদো কাঁদো কণ্ঠে বলতে থাকে, আমার পাপের শাস্তি মনে হয় পেয়ে গেছি। এখানে একটা পতিতালয়ে প্রায় যেতাম। কয়েক মাস আগে ডাক্তার বলেছে ওই পতিতালয়ের কয়েকজন নারী নাকি রোগে আক্রান্ত। আমি শেষ বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। আর প্রাচী ভাবিকে যদি কখনো খুঁজে পাস তাহলে বলিস আমাকে ক্ষমা করে দিতে। সুমন কলটা কেটে দিল। আমি নিজেও কান্না করছি। প্রিয় বন্ধু আজ মরণের পথে। কয়েকদিন পরই সুমন মারা গেল। তাদের পরিবারে যেন দুঃখের সমুদ্রে ভাসছে। অন্যদিকে প্রাচী জীবন 4 দেওয়ালে বন্দি। প্রাচী পতিতালয় থেকে বের হতে চাইলে তারা বলে 1,00,000 টাকা দিয়ে কেউ কিনে নিলেই মুক্তি পাবে। প্রাচী দিন রাত একটাই চাওয়া, এখান থেকে মুক্তি। প্রাচীর ছেলের কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু পতিতালয় থেকে বের হতে দেয় না। হঠাৎ একদিন রাতে মদ খেয়ে হেলে তুলে একজন লোক প্রাচীর রুমে ঢুকলো। প্রাচী দেখেই ভয় পাচ্ছে। একটা মাতাল লোক তার সাথে আজকে। লোকটা প্রাচীর দিকে অদ্ভুত নজরে তাকিয়ে বলল, এই মেয়ে, ওখানে কি করস? আমার কাছে আয়। প্রাচী ভয় পেয়ে আমতা আমতা করে বলল, না মানে না, আমার কাছে এসে বস, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। প্রাচী ভয়ে ভয়ে লোকটার কাছে এগিয়ে গেল। প্রাচী খেয়াল করে দেখে তার সাথে কিছু করতে চাওয়ার কোনো আগ্রহ নেই লোকটার। প্রাচী লোকটার কাছে যেতেই বলে, এখানে বসো। প্রাচী ভয়কে জয় করে লোকটার পাশে বসলো। লোকটা প্রাচীকে ভালো করে দেখে বলল, দেখতে তো ভালোই, এমন কাজ কেন করো? প্রাচী চুপ করে আছে। লোকটা প্রাচীর কাছে আবারও জানতে চাইল। প্রাচী তখন তার জীবনের সকল কিছু লোকটার কাছে বলে। সবশেষে প্রাচী লোকটার কাছে জানতে চাইল সে পতিতালয়ে কেন আসে। লোকটা বলতে শুরু করে, আমি বিয়ে করেছিলাম কয়েক বছর আগে। বিয়ের পর আমাদের জীবন ভালোই ছিল। বিয়ের 2 বছর পর আমার একটা মেয়ে হয়। আমার বউটা আমাকে ও আমার মেয়েকে রেখে চলে যায় প্রেমিকের সাথে। আমার টাকা পয়সার অভাব ছিল না। বউকে অনেক ভালোবাসতাম। তারপরও সে পালিয়ে গেল টাকা পয়সা নিয়ে প্রেমিকের সাথে। এখন বাচ্চাটাকে নিজেই কষ্ট করে লালন পালন করি। প্রাচী দেখলো লোকটা এইসব বলতে বলতে কেঁদে দিচ্ছে। প্রাচী নিজেও কাঁদছে, কারণ কেউ ভালোবাসা পায় না আর কেউ পেয়েও হারায়। সবই যে সময়ের পরিণতি। লোকটা নিজেকে শান্ত করে বলল, আচ্ছা, আমি যদি এখান থেকে তোমাকে মুক্ত করি তাহলে আমার বাসায় যাবে? প্রাচী লোকটার কথা শুনে অবাক হয়ে বলে, হ্যাঁ যাব। তোমাকে একটা শর্তে নিয়ে যেতে পারি। প্রাচী কোনো কিছু না ভেবেই বলল, আমি সব শর্তে রাজি। লোকটা টাকা দিয়ে প্রাচীকে পতিতালয় থেকে মুক্ত করে নিয়ে গেল তার বাসায়। প্রাচী বাসার চারিদিক ঘুরে দেখতে লাগলো। তখন লোকটা বলল, আমার শর্তটা শুনবে না? হ্যাঁ বলেন। আমার নাম মারুফ। এই বিশাল বাড়িটা দেখছো, এটা আমার। আমরা বাপ মেয়ে থাকি, আর কেউ নেই দুনিয়ায়। এখানে কাজ করতে হবে, তাই তো? কাজ করতে হবে না, শুধু আমার মেয়েটাকে দেখে শুনে রাখতে হবে। প্রাচী লোকটার কথা শুনে নিচু কণ্ঠে বলল, আমার ছেলেকে নিয়ে আসতে পারবো? হ্যাঁ চলো, এখনই নিয়ে আসবো। প্রাচী আর মারুফ গেল এতিমখানায়। ওখানে গিয়ে শোনে প্রাচীর ছেলেটা কয়েক মাস আগেই মারা গেছে। প্রাচী কান্না করতে করতে মারুফের বাসায় গেল। এখন প্রাচীর সময় কেটে যায় মারুফের ছোট মেয়েটার দেখভাল করি। একদিন প্রাচী মারুফের মেয়েটাকে খাবার খাওয়াচ্ছে, তখন বাড়ির দারোয়ান এসে বলে,
প্রাচী আপা, একজন লোক আসছে আপনার কাছে। আমার কাছে? আমার কাছে তো কারোর আসা কথা না। কি যেন বলতে চায়। আচ্ছা যাও, ভালো মতো জেনে ভিতরে নিয়ে আসবে। দারোয়ান বাড়ি থেকে বের হয়ে গেটে গেল। এই যে সাহেব, আসেন। তার আগে এখানে দাঁড়ান, আপনাকে চেক করতে হবে। দারোয়ান লোকটাকে চেক করে নিয়ে আসলো বাড়ির ভিতরে। প্রাচী মেয়েটাকে খাবার খাওয়াচ্ছে। প্রাচীর উল্টো দিকে রুমের দরজায় লোকটাকে দারোয়ান নিয়ে আসলো, যার কারণে প্রাচীর চেহারা না দেখেই লোকটা বলল, আপু, আমি অনেক দিন ধরে চাকরি খুঁজছি। মারুফ স্যারের কোম্পানিতে একটা চাকরি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। আপনি যদি স্যারকে একটু বলে চাকরিটা দিয়ে দিতেন অনেক উপকার হতো। প্রাচী লোকটার কথা শুনে বলে, আমি চাকরি দেওয়ার কে? আমি এখানে মেয়েটার দেখভাল করি। তবুও আপনি যদি একটু বলে দিতেন। প্রাচী এবার মেয়েটাকে খাওয়ানো বাদ দিয়ে পিছনে ঘুরে তাকালো আর লোকটাকে দেখে অবাক কণ্ঠে বলল, তুমি এখানে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে? এখানেও কি পতিতার কাজ করো? রাজীবের মুখে এরকম কথা শুনে প্রাচী রাগান্বিত কণ্ঠে বলল, রহিম মিয়া, কি দেখো? ওকে এখনই মেরে বের করে দাও। দিচ্ছি আপা। বলেই রহিম মিয়া রাজীবের কলার ধরে ধাক্কা দিল। রাজীব কোনো রকম দারোয়ানের হাত ছুটে দৌড়ে প্রাচীর পায়ের কাছে বসে পড়ল। কাঁদো কাঁদো কণ্ঠে রাজীব বলতে শুরু করলো, আমার চাকরির খুব দরকার। আমি ব্যবসায় অনেক বড় লস খেয়েছি। এখন আমি পথের ভিখারি। প্রাচী, তুমি একটু বললেই চাকরিটা হয়ে যাবে। আমার পরিবারের সবাই খুব কষ্টে আছে। রাজীবের কথা শুনে প্রাচীর কোনো দয়া মায়া হয়নি। রহিম মিয়া, তোমার চাকরি কি তুমি হারাতে চাও নাকি? প্রাচীর মুখে এরকম কথা শুনে রহিম মিয়া রাজীবকে ধরে বাড়ির বাহিরে নিয়ে গেল। রাজীবকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল রহিম মিয়া। রাজীব বাড়ি থেকে বের হয়ে হাঁটছে চাকরি খুঁজে। প্রাচী মেয়েটাকে খাবার খাইয়ে শুয়ে শুয়ে ভাবছে, মানুষের ভাগ্যের পরিণতি বোঝা বড়ই দায়। এদিকে কয়েক মাস যেতেই সীমার বাচ্চা হওয়ার সময় হলো। আমিও সীমাকে নিয়ে চিন্তিত। একদিন সীমাকে নিয়ে দ্রুত চলে গেলাম হাসপাতালে। ডাক্তার সীমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল আর অজ্ঞান করার ইঞ্জেকশন দিল। সীমার বাচ্চা হওয়ার সব কিছু দেখাশোনা করছে ডক্টর জান্নাত। সীমা অপারেশন থিয়েটারে আছে প্রায় 1 ঘন্টা ধরে। এখনো অপারেশন শেষ হয়নি। হঠাৎ ডাক্তার জান্নাত হতাশা নিয়ে কেবিন থেকে বের হলো। আমি এগিয়ে যেতেই বললাম, ইথান সাহেব, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আপনার ছেলে সন্তান হয়েছে আর আপনার স্ত্রীর জরায়ুর পাশে টিউমার ধরা পড়েছে। এখনই অপারেশন করতে হবে। আর যদি এখন অপারেশন না করা হয় তাহলে রক্তক্ষরণ হয়ে আপনার স্ত্রী মারা যাবে। ডক্টর জান্নাতের কথা শুনে পায়ের নিচের মাটি সরে গেল। কান্না করতে করতে ডক্টর জান্নাতকে বললাম, যে করেই হোক আমার স্ত্রীকে বাঁচান। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। কিছু কাগজে সিগনেচার করতে হবে। ডক্টর জান্নাতের সাথে গিয়ে কাগজে সিগনেচার করে দিলাম। সীমার অপারেশন শুরু হলো। অপারেশন থিয়েটারের সামনে দুঃখের ছায়া। অপারেশন করার সময় সীমা রক্ত স্বল্পতায় মারা গেছে। কথাটা শুনেই হাঁটু ভেঙে বসে পড়লাম। মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে গেল। একজন নার্স এসে আমার ছেলেকে আমার কোলে দিয়ে গেল। ছেলেটাকে জড়িয়ে ধরেই কান্না করে যেতেই লাগলাম। মা আর ছোট বোন অনেক বোঝানোর চেষ্টা করতে লাগলো। অন্যদিকে হঠাৎ একদিন মারুফ বাসায় ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কিছুক্ষণ পরই মারুফের বাসায় হাসপাতাল থেকে কল আসে। প্রাচী কলটা রিসিভ করে জানতে পারে মারুফ আর বেঁচে নেই। প্রায় 2 ঘন্টা পর মারুফের লাশ আনা হলো বাড়িতে। প্রাচী ভেবেই চলেছে তার জীবনে ভালো সময় কোনোদিন দীর্ঘস্থায়ী হয় না। মারুফের ছোট ভাই আর মা চলে আসলো অন্য শহর থেকে। প্রাচী জানতো না মারুফের মা ভাই আছে। পরের দিন সকালে প্রাচী মারুফের মেয়েটাকে নাস্তা খাওয়াচ্ছে। তখনই মারুফের মা এসে বলে, এই বাড়িতে কি বসে বসে খাওয়ার জায়গা? প্রাচী কোনো উত্তর না দিয়ে মেয়েটাকে রুমে নিয়ে রেখে তাদের সামনে আসলো। তখন মারুফের মা আবার বলে, এই বাড়িতে তুমি থাকার কে? এখনই বাড়ি ছেড়ে চলে যাও। প্রাচী কিছু বলতে যাবে তার আগেই মারুফের ভাই এসে প্রাচীকে মারতে শুরু করে। প্রাচীর চিৎকার শুনে মারুফের মেয়েটা এসে প্রাচীকে জড়িয়ে ধরলো। মারুফের মেয়েটাকে রেখে প্রাচীকে চলে যেতে বলল মারুফের মা। প্রাচীর নামে যে ব্যাংক অ্যাকাউন্ট করেছিল মারুফ, সেটার কাগজ নিয়ে প্রাচী বাড়ি থেকে বের হয়ে আসলো। প্রাচী বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেল ব্যাংকে। প্রাচী কিছু না জেনেই অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তোলে। চলে গেল একটা বস্তিতে। প্রাচী বস্তিতে একটা ছোট্ট ঘর ভাড়া নিল। প্রয়োজনীয় সব কিনে আনার আগেই টাকা শেষ।
প্রাচীর মনে পড়ল অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানা হলো না। পরের দিন প্রাচী একটা চেক লিখে নিল 20,000 টাকার। ব্যাংকে গিয়ে টাকাও পেয়ে গেল। প্রাচী টাকা হাতে পেয়ে ম্যানেজারকে বলে, এই অ্যাকাউন্টে কত টাকা আছে? ম্যানেজারের কথা শুনে প্রাচী বিশ্বাস করতে পারছে না। মারুফ গত 1 বছরে তার নামে 50 লাখ টাকা রাখছে। প্রাচীর হাতে আলাদিনের প্রদীপ পাওয়ার মতন অবস্থা। প্রাচী ঘরে ফেরে বসে বসে ভাবতে লাগলো কি করে নিজের পায়ে দাঁড়ানো যায়। এদিকে সীমার মৃত্যুর কয়েকদিন পরই আমার ছেলেটার ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার ছেলেটাকে ভালো করে পরীক্ষা করলো। রিপোর্ট নিয়ে ডাক্তার বলল, ইথান সাহেব, আপনার ছেলের রক্তে একটা রোগ ধরা পড়েছে। ওর কি হয়েছে? আপনার ছেলের ব্লাড ক্যান্সার। কথাটা শোনা মাত্রই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভালো হবে না? আমার এক বন্ধু ডক্টর রিয়াজ, তার কাছে যান, ঠিকানা দিয়ে দিচ্ছি। ঠিকানা নিয়ে পরদিন ডক্টর রিয়াজের কাছে গেলাম। ডক্টর রিয়াজ কয়েকদিন চিকিৎসা করার পরই হঠাৎ ছেলেটা মারা গেল। আমি বুঝতেই পারছি না আমার সাথে কেন এমন হচ্ছে। এ কোন পাপের শাস্তি ভোগ করছি আমি? এটা কি প্রাচীর সাথে করা অন্যায়ের কর্মফল? প্রাচী কেমন আছে এখন? প্রাচীর কি আমার কথা মনে পড়ে? আমি যদি সেদিন ভার্জিন না খুঁজতাম তাহলে হয়তো এখন জীবনটা অনেক রঙিন থাকতো। এখন আমি বড় একা। প্রাচীর কথা খুব মনে পড়ে। প্রাচীর সাথে করা খারাপ ব্যবহারগুলো মনটাকে কুঁড়ে কুঁড়ে খায়। এখনও প্রাচীকে প্রায় খুঁজি, কিন্তু ভাগ্য প্রাচীর সন্ধান দেয় না। অন্যদিকে প্রাচী অনেক ভেবেচিন্তে সেই টাকাটা দিয়ে একটা ছোট্ট গার্মেন্টস দিল। তাতে কয়েকটা মেশিন ও লোক নিয়ে ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরেই ব্যবসায় অনেক লাভ হতে শুরু করে। প্রাচী ও লাভের টাকায় গার্মেন্টস বড় করতে থাকে। ধীরে ধীরে প্রাচীর বাড়ি গাড়ি সবই হতে লাগলো। এদিকে আমার হঠাৎ করেই চাকরি চলে যায়। আমার কাছে তেমন জমানো টাকাও ছিল না, তাই ঘরে অভাব অনটন দেখা দেয়। চাকরির জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হলাম। ব্যর্থ হয়ে শহরে চলে আসি। একটা মেস বাড়িতে অনেক কষ্টে থাকার ঠাঁই করলাম। প্রতিদিন চাকরির খুঁজে বেরিয়ে যেতাম, কোথাও চাকরি হতো না। একদিন এক কোম্পানিতে ম্যানেজার পদের জন্য ইন্টারভিউ দিতে গেলাম। ইন্টারভিউ রুমে সামনে যাকে দেখলাম সে আর কেউ না, প্রাচী। অবাক নয়নে প্রাচীর দিকে তাকিয়ে রইলাম। নিজের চোখের দেখাকেও বিশ্বাস করতে পারছি না। প্রাচীকে দেখে খুশি হব নাকি প্রাচীর অবস্থান দেখে খুশি হব কিছুই মাথায় ঢুকছে না। আমি অবাক কণ্ঠে বললাম, প্রাচী, তুমি এখানে? ফাইল দেখা বাদ দিয়ে প্রাচী আমার দিকে তাকালো আর অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা অফিস, কারোর বাসা বাড়ি না। আশা করি আপনি আমার কথার মানে বুঝতে পেরেছেন। প্রাচীর কথা শুনে কিছুটা কষ্ট পেলাম। মুচকি হেসে বললাম, সরি ম্যাম। এবার ঠিক আছে। আপনি কি চাকরির জন্য এসেছেন? জি, আমার একটা চাকরির খুব দরকার। দেখি আপনার সিভি। প্রাচী কিছুক্ষণ দেখে বলে, আপনি এখন আসতে পারেন। আপনাকে কল দিয়ে জানিয়ে দেওয়া হবে চাকরিটা হবে কিনা। প্রাচীর কথা শুনে মুচকি হেসে চলে আসতে যাব, কিন্তু নিজের বিবেক বাঁধা হয়ে দাঁড়ালো। প্রাচীর দিকে করুণ নয়নে তাকিয়ে বললাম, আমার ছেলেটা কেমন আছে? প্রাচী আমার দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, ও আপনার ছেলে ছিল না, ও আমার ছেলে ছিল। বিয়ের আগে সেই কলঙ্কিত রাতে তোমার জীবনে যে এসেছিল সে আর কেউ না, আমি সেদিনই তোমাকে কলঙ্কিত করেছিলাম। তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। আমার কথা শুনেই প্রাচী চেয়ার থেকে উঠে এসে ঠাস করে আমার গালে চড় বসিয়ে দিল আর রাগান্বিত কণ্ঠে বলল, শুধু তোমার জন্যই আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আর কখনোই এখানে আসবে না। গালে হাত দিয়ে প্রাচীর কেবিন থেকে বেরিয়ে আসতে যাব, তখনই প্রাচী আবার বলে ওঠে, আমাদের ছেলেটা মারা গেছে আর ওর মৃত্যুর জন্য তুমি দায়ী। প্রাচীর কথা শুনে চোখ ঝাপসা হয়ে গেল। নিজেকে আজ বড় অপরাধী মনে হচ্ছে। চোখের পানি মুছে প্রাচীকে বললাম, আমি জানি আমি ক্ষমা চাইলে এখন আর আগের মতন কিছুই ঠিক হবে না। তবুও তোমার কাছে ক্ষমা চাইছি, যদি পারো এই অমানুষটাকে ক্ষমা করে দিও। বলেই প্রাচীর কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম। আমি জানি প্রাচী এখন আমার মতন কোনো অমানুষের চাকরি দেবে না। বিকেলে বসে আছি, এমন সময় একটা কল আসে। কলটা রিসিভ করে জানতে পারলাম প্রাচীর ওখানে আমার চাকরি হয়ে গেছে।
রাতে শুয়ে শুয়ে ভাবছি প্রাচী তার চোখের সামনে থেকে চলে যেতে বলেছিল, তবে প্রাচী কেন আমাকে চাকরি দিল? কয়েকদিন পরেই প্রাচীর অফিসে জয়েন করলাম। অফিসে কাজ ছাড়া প্রাচী আমার সামনে থেকে তেমন কথা বলে না। আমি কথা বলতে চাইলে কোনো গুরুত্ব দেয় না। প্রাচীর এমন ব্যবহারে আমার মনে করিয়ে দিচ্ছিল প্রাচীকে করা আমার অবহেলা আর অপমানের কথা। একদিন অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। এমন সময় প্রাচী এসে বলে, এটা অফিস, সিগারেট খাওয়ার জায়গা না। সরি ম্যাম। তা সিগারেট খান কেন? আপনার স্ত্রী কি খুব চাপে রাখে নাকি? স্ত্রী নেই। কেন, বিয়ে করেননি নাকি? বিয়ে করেছিলাম, সে মারা গেছে মাস 6 আগে। ও আচ্ছা, আপনি আপনার কাজে যান, সিগারেট বেশি খাবেন না। বলেই প্রাচী চলে গেল। আমার সাথে প্রাচীর অপরিচিত ব্যবহার হওয়াই কথা। প্রাচী এখন কোম্পানির মালিক আর আমি তার কর্মচারী। মাঝে মাঝে প্রাচীর দিকে দূর থেকে তাকিয়ে আর প্রাচীর সাথে অবহেলা করার কথাগুলো মনে করি। নিয়তির বিধান বোঝা বড়ই কঠিন। কার জীবনে কখন তিনি পরিবর্তন করে দেবেন বোঝা বড় দায়। অফিস থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলাম, এমন সময় একটা গাড়ি এসে ধাক্কা মারে। আমি রাস্তার পাশে পড়ে গেলাম। চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। কিছু মানুষের হইচই কানে ভেসে আসছিল। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার পাশেই প্রাচীকে বসে থাকতে দেখে অবাক হলাম। আমি উঠে বসতে যাব, তখনই প্রাচী বলে উঠল, আরে আরে কি করছো? বলেই প্রাচী আবার আমাকে শুইয়ে দিল। আমি শুয়ে প্রাচীকে অপলকভাবে দেখতে লাগলাম। প্রাচীর চোখ দুটো লাল হয়ে আছে। নীরবতা ভেঙে আমি বললাম, আমি এখানে কি করে আসলাম? তুমি কি করে আসবে? তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আর একটু হলেই তো মরে যেতে। তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমার মরে যাওয়াই উচিত ছিল। মৃত্যুর কথা শুনে প্রাচী আমার মুখটা চেপে ধরল আর বলল, মরার কথা আর কখনো বলবে না। আমার সাথে যা হয়েছে এটা আমার ভাগ্যে ছিল। ভাগ্য আমাদের সাথে এক আজব খেলা খেলছে, এতে তোমার কোনো দোষ নেই। প্রাচীর কথা শুনে বুঝতে পারলাম আমার জন্য একটু হলেও তার মায়া হয়। দুজনেই চুপচাপ বসে আছি। নীরবতা ভেঙে প্রাচী বলল, আচ্ছা, আমি যদি তোমার কাছে ফিরে আসতে চাই, আমায় কি গ্রহণ করবে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না, কারণ আমি তোমার যোগ্য না। প্রাচী আমার কথা শুনে মায়াবী চোখে তাকিয়ে বলল, চলো না, দুজনে আবার নতুন করে জীবনটা শুরু করি। সেদিন প্রাচীর চোখে আমার জন্য গভীর ভালোবাসা দেখেছিলাম। হাসপাতালে আমি 2 দিন ছিলাম। এই 2 দিন প্রাচীর সাথে অনেক পুরাতন কথা শেয়ার করেছিলাম। আমার আর সীমার বিয়ে, বাচ্চা ছেলেটার ব্লাড ক্যান্সার, আমার বন্ধু সুমনের অকাল মৃত্যু, সব কিছুই প্রাচীর কাছে বলেছিলাম। প্রাচীও তার পতিতালয় থেকে শুরু করে সব কিছুই আমার সাথে শেয়ার করলো। আমি আর প্রাচী আজ দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রা পথে দুজনে চিন্তা করলাম বাড়ি গিয়ে 2 পরিবারকে একত্রে করে দুজনে আবার বিয়ের বন্ধনে আবদ্ধ হব। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।